প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল কর্তৃক আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞাপে। আপনারা জানেন আমাদের প্রতিবারের পর্বে আমরা আমাদের কিছু বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। উপস্থাপিকা হিসেবে আপনাদের সাথে আছি আমি ডক্টর নন্দিতা সাহা, আর আমাদের সাথে অতিথি হিসেবে আছে আজ চট্টগ্রামের স্বনামধন্য নেফ্রোলজি বিশেষজ্ঞ ডক্টর শওকত আজাদ, কনসালটেন্ট নেফ্রোলজি, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা স্যার আজকে নেফ্রোলজি ডিপার্টমেন্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি স্যার আপনি আমাদের দর্শকদেরকে একটু বলতেন, নেফ্রোলজি এবং ইউরোলজি সবাই এটা নিয়ে খুব একটা কনফিউশনের ভিতরে থাকে, এই দুটা ব্যাপার নিয়ে যদি একটু আপনি দর্শকদেরকে বলতেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। নেফ্রোলজি এবং ইউরোলজি বিষয় নিয়ে আসলে অনেকেরই একটু কনফিউশন থাকে। আমাদের ডক্টরদের যারা জুনিয়র ডক্টর ওদেরও থাকতে পারে এরকম, বা অনেক সময় সাধারণ পপুলেশনের মধ্যে থাকেই। তো এটা হচ্ছে নেফ্রোলজি হচ্ছে একটা আসলে এটাও আমরা কিডনি রিলেটেড মেডিসিন আছে এটা। আর ইউরোলজি হচ্ছে এটা হচ্ছে কিডনির সাথে ইউরিনের ব্লাডার, ইউরেথ্রা আর পোস্টেট, এইগুলো হচ্ছে সার্জিক্যাল। আমাদের যে নেফ্রোলজি বিষয়টা হচ্ছে মেডিসিনের পার্ট, আর ইউরোলজি বিষয় হচ্ছে সার্জিক্যাল পার্ট। সো আমরা সাধারণত যারা নেফ্রোলজিস্ট ওনারা হচ্ছে মেডিসিন রিলেটেড নেফ্রোলজিক্যাল প্রবলেমগুলো, ইস্যুসগুলো আমরা ডিল করি। আর ইউরোলজি হচ্ছে সার্জারি, কিডনির যে সার্জারি রিলেটেডগুলো ওনারাই ডিল করে। আর কিছু জিনিস ওভারল্যাপ হইতে পারে, যেমন ইউটিআইটা আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা, সেটা আমরা নেফ্রোলজিস্টটাও করি, ইউরোলজিস্টটাও করে। স্টোন ডিজিজটা ইনিশিয়ালি হচ্ছে স্টোনের যে মেডিকেল ট্রিটমেন্টটা সাধারণ নেফ্রোলজিস্টটাই করে। পরে আমরা যখন সার্জিক্যাল কোনো ওপিনিয়ন লাগে তখন আমরা সার্জারির কাছে রেফার করি। সো সাধারণত এটা কিছু ওভারল্যাপ থাকলেও তবে একটা ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আসলে। নেফ্রোলজি হচ্ছে আসলে যে মেডিসিন রিলেটেড কিডনি ডিজিজ, আর সার্জিক্যাল যে ইস্যুসগুলো থাকবে কিডনি এবং ইউরিনারি ট্র্যাকের যে ডিজিজগুলো, এগুলো ইউরোলজির এই পার্ট আসলে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে ইউরোলজি এবং নেফ্রোলজি বিষয়গুলোকে একটু আমাদের দর্শকদের কাছে জানানোর জন্য। এবার স্যার আমরা জানতে চাই কি কি লক্ষণ থাকলে আমাদের রোগীরা বুঝতে পারবে যে নেফ্রোলজি ডিপার্টমেন্টে যোগাযোগ করা উচিত, আপনাদের শরণাপন্ন হওয়া উচিত। এটা খুব ভালো প্রশ্ন যে কিছু ইস্যুস আসলে কখন আমরা আসলে নেফ্রোলজির কাছে রোগীদেরকে পাঠাবো, বা সাধারণ পপুলেশন আমাদের কাছে আসবে, অথবা কোনো আমাদের ডক্টর যে মেডিসিন বা আদার স্পেশালিস্ট ডক্টররা কখন আমাদের কাছে আসলে পাঠাবে। তো এটা হচ্ছে কি, সাধারণত কিছু কিডনি ডিজিজের লক্ষণ যদি দেখা যায় তখনই কিন্তু একটা কিডনি ডিজিজের ডক্টরের শরণাপন্ন হতে হয়। তো সাধারণ পপুলেশনের কাছে, জনগণের কাছে আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে ওনারা কিছু লক্ষণ আছে যেগুলো কিডনি ডিজিজের সাথে রিলেটেড, ওগুলো যখন পায় তখন ওরা নিজেরাই আমাদের কাছে অনেক ক্ষেত্রে চলে আসে। এখন এর মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে কোমরের ব্যথা, ব্যাক পেন যেটা বলি। আসলে কোমরের ব্যথা যদিও এটা এটা আসলে বেসিক্যালি নেফ্রোলজিক্যাল সিমটমের চেয়ে এটা অন্য সিমটম বেশি, স্পাইনাল সিমটম, বা এটা হচ্ছে ব্যাক পেন যেটা মাসেল বা মেরুদণ্ডের কোনো পেইনের কারণে হবে। কিডনি ডিজিজের পেইন সাধারণত কম হয় স্টোন ডিজিজ ছাড়া, এবং কিছু কিছু ইনফেকশন ছাড়া, কিডনি ইনফেকশন ছাড়া কিডনি ডিজিজ সাধারণত ব্যথা হয় না, কোমর ব্যথা। অনেক রুগীরা মনে করে আসলে সাধারণের প্রচলিত ধারণা যেটা আসলে কোমরের ব্যথা কিডনি ডিজিজের একটা লক্ষণ। হ্যাঁ, কিছু কিছু কিডনি ডিজিজের সাধারণত স্টোন ডিজিজ বা ইনফেকশনে আসলে কোমরের ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু বেশিরভাগ কোমরের ব্যথা সাধারণত আসলে মেকানিক্যাল ব্যাক পেন বলি, বা আমরা অনেক সময় বলি যে এটা স্পাইনাল থেকে আসে, বা মেরুদণ্ডের ব্যথা। অনেক সময় মেরুদণ্ডের হার্ট যেগুলো বোনস থেকে আসতে পারে, নার্ভ রুট থেকে আসতে পারে। তবে হ্যাঁ, কিডনি ডিজিজের রুগীও অনেক সময় কোমরের ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে কোমরের ব্যথাগুলো হয়তো নেফ্রোলজিক্যাল। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যখনই পায়ে ফুলা দেখবে তখনই কিন্তু সাধারণত পায়ে ফুলা বা মুখে ফুলা, শরীরে ফুলা, অনেকগুলো কারণে ফুলা আসতে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিডনি আসলে। সেই জন্য ফুলা যখন থাকবে তখন হয়তো নেফ্রোলজির একটা শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশে যেটা হয় যেমন খাওয়া অরুচি, ক্ষুধামন্দা, তারপরে অতিরিক্ত দুর্বল লাগা, এগুলো কিন্তু অনেক সময় কিডনি ডিজিজের লক্ষণ। কিন্তু সাধারণত যদিও আমরা নেফ্রোলজিস্টরা জানি সেটা হচ্ছে কি 60-70% কিডনি ফাংশন কমে না যাওয়া পর্যন্ত কোনো সিমটম আসে না।
সেজন্য সাধারণত আমাদের কাছে অনেক সময় সিমটম, আমাদের কাছে রুগী আসে না, অনেক সময় অ্যাসিমটোমেটিক অন্য কোনো ডাক্তার, মেডিসিন ডাক্তার বা অন্য ডাক্তারের কাছে যখন ওরা রুটিন চেক আপ করতে যায় তখন সিরাম ক্রিয়েটিন যখন দেখে তখনই ওদের সিরাম ক্রিয়েটিনটা বেশি থাকে, তখন আসলে অনেক সময় সিরাম ক্রিয়েটিন দেখে আমাদের কাছে পাঠায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 20-30% পেশেন্ট কিন্তু এই সিমটমগুলো থাকে। একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া মানে খাওয়া রুচি, বমি ভাব, বমি বমি হওয়া, তারপরে অতিরিক্ত দুর্বল লাগা, একটা জিনিস চামড়াতে চুলকানি হয়, ইচিং হয়। এটা হওয়ার সময় হয় কি যে কিডনির সাথে এই যে স্কিন ডিজিজের সাথে রিলেটেড থাকতে পারে। ওই যে ওই অনেক সময় চুলকানি নিয়ে পেশেন্ট আসলো, তখন ওই অনেক ক্ষেত্রে এই স্কিন ডিজিজের ডাক্তাররা অনেক সময় সেরাম ক্রিটিন করে দেখলো ক্রিটিন বেশি, শুধু যা অনেক শুধু ইচিংয়ের জন্য গেছে অনেক সময়, চিলকানির জন্য, পরে সেরাম ক্রিটিন বেশি, তখন অ্যাপোলোজির কাছে আসে। আর সরাসরি রুগীরা আসলে বেসিক্যালি ম্যাক্সিমাম রুগী আমাদের কাছে কোমর ব্যথা নিয়েই আসে আসলে, এটাই আমরা সাধারণত প্র্যাকটিসে দেখি। কি কি কারণে কিডনির সমস্যাগুলো হতে পারে? আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই হয়তো একটুখানি কোনো ব্যথার জন্য অনেক হাই ডোজে তারা ব্যথার ওষুধ খেয়ে থাকে। এই ব্যথার ওষুধ কি কিডনির ওপরে কোনো এফেক্ট ফেলতে পারে, বা এটার লং টার্ম কনসিকুয়েন্সটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আসলে খুবই ভালো যৌক্তিক প্রশ্ন যে আসলে কী কারণে কিডনি ডিজিজটা হচ্ছে বেশি। আমি একটা এটা বলার আগে একটা পরিসংখ্যান দিই বাংলাদেশের প্রেক্ষাপটে। বলছে বাংলাদেশে এখন 100 জনের মধ্যে 15-18% মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগতেছে। তো এর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট যে কারণগুলো আসে সেটার আগে আমরা প্রথম দিকে যে গ্লোমেরুলারনেফ্রাইটিস, যেটা আমরা একটা ডিজিজ বলি, সেটা ছিল প্রধান কারণ। এখন আসলে ডায়াবেটিকটাকে প্রধান কারণে চলে আসছে আসলে। তো আমার ডায়াবেটিস হচ্ছে ইম্পর্টেন্ট একটা কারণ যে যেটা কিডনি ডিজিজের জন্য। আর আমাদের দেশের ডায়াবেটিসটা খুব মানে আশঙ্কাতীতভাবে বেড়ে যাচ্ছে আসলে। এর 2 নম্বর হচ্ছে প্রেশার, হাইপারটেনশন। প্রেশার কিন্তু 2 নম্বর কজ। 3 নাম্বার হচ্ছে রিকারেন্ট ইনফেকশন। অনেক সময় বারে ইনফেকশন হচ্ছে বারে প্রস্রাবের ইনফেকশন, কিডনির ইনফেকশন। বারে ইনফেকশন হচ্ছে অনেক সময় আনট্রিটেড থাকে বা ম্যালট্রিটেড থাকে, একসময় কিডনি ডিজিজ ডেভেলপ করে। আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে অ্যানেসাইড, ব্যথার ওষুধ। মানে সাধারণত ব্যথার ওষুধ ছাড়া অন্য ওষুধও কিডনির ইনজুরি করতে পারে, তো সবচেয়ে খারাপ হচ্ছে ব্যথার ওষুধ। এবং বলা হয় যে অনেক সময় একটা সিঙ্গেল ব্যথার ওষুধেই কিন্তু কিডনি ডিজিজ করতে পারে। তো হ্যাঁ, অনেকেই বলে স্যার আমি অনেক দিন ধরে খাচ্ছি, অনেকবার খাচ্ছি, আমার তো হয় নাই। কিন্তু হ্যাঁ, কার হবে না সেটা হচ্ছে কিছু সাসেপ্টিবিলিটি আছে, কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। এটা একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা হচ্ছে উপরওয়ালার থাকে। তো তবে হ্যাঁ, সিঙ্গেল এনএসাইড কিন্তু কিডনি ডিজিজ করতে পারে। তবে সাধারণত যারা ক্রনিক মানে অনেক দিন ধরে প্রলং টাইম এনএসাইড খায়, ব্যথার ওষুধ খায়, ওদেরকে দেখা যায় 8 থেকে 10 বছর পরে কিডনি ডিজিজ হইতে পারে। তা আমাদের দেশে সাধারণত কমনলি যে যারা মানুষ একটু ব্যথার জন্যই লাল বড়ি যেটা বলি আমরা, ট্যাবলেট খেয়ে ফেলে, নিজেরা কিনে খেয়ে ফেলে বা আগে থাকলে ওটা খেয়ে ফেলে, এই ক্রনিক ইউজার এখন অনেকগুলো রুগী কিন্তু আমাদের পাচ্ছি আমরা। অনেকগুলো প্রথমে দেখে কোনো কারণই নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই বা অন্য কোনো কারণ নাই, কিন্তু পরে যখন হিস্ট্রিটা আমরা নিজে ঘাটতে যাই তখন ওনারা হয়তো প্রেজেন্ট টাইমে বা আগে কোনো একটা সময় লং টার্মের জন্য উনি এর ব্যথার ওষুধ খাইছে। কিছু অ্যান্টিবায়োটিকেও কিন্তু কিডনি ডিজিজ করতে পারে সাধারণত, যদিও এটা অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে, মানে ক্রনিক সাধারণত করতে। এটা হচ্ছে যেমন আমরা বেনকোমাইসিন, অ্যামিকেসিন, এই অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত একটু নেফ্রোটক্সিক। আরেকটা ইনফেকশন কিডনি ডিজিজের কারণের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা স্থূলতা। এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে ওজন কিন্তু আমরা অনেক সময় বলি যে কমনলি বলে ডায়াবেটিস, প্রেশার, কিডনি ডিজিজ করে, কিন্তু স্থূলতা, ওজন বাড়া, যারা এক্সেসিভ অতিরিক্ত ওজন আছে, আবার কিডনি কিন্তু আমাদের যে কিডনিটা যেটা কিন্তু বডি একটা 70 বা 60 গ্রাম কেজি একটা মানুষের জন্য উপরওয়ালা হয়তো এরকম একটা অ্যাভারেজ মানুষের জন্য। হ্যাঁ, মানুষ যত বড় হবে, মোটা হবে, একটা সময় কিন্তু মানুষের হাইট বাড়বে, ওয়েট বাড়বে, 18-20 বছর পর্যন্ত কিডনি এটাও কিন্তু অর্গানগুলো আস্তে আস্তে বাড়ে। কিন্তু যখনই একটা পর্যায়ে যখন চলে যায় তখন তো আমাদের সব গ্রোথই বন্ধ হয়ে গেছিলো। তখন কিন্তু আমরা যখন ওবেসিটি হয়ে যাই, 30 বছর 35 বছর বয়সে ওজন অনেক বাড়তেছে, সেই হারে তো কিডনির তো ভালো নাই, কিডনি নেফ্রোর সংখ্যাও ঠিক একই রকম। কিন্তু ওই যে অনেক বেশি যখন বডি সারফেস বেড়ে যাবে, তখন এই সারফেসের মেটাবলিক প্রোডাক্টও অনেক বেড়ে যাবে। তখন কিন্তু বডিতে কিডনি কী করবে, তখন কিডনি ওই শরীরের তুলনায় কিডনি অনেক ছোটো, তাহলে মানে ওকে অনেক কাজ করতে হবে, কিন্তু এই কাজ করতে করতে গিয়ে ও তো টায়ার্ড হয়ে যাবে। এই জন্য যখন শরীরের সারফেস এরিয়া বেশি বেড়ে যায়
অনেক মোটা হয়ে যায়, তখন কিন্তু আমাদের কিডনির কাজে কাজে মানে কাজের পরিমাণ অনেক বেড়ে যায় এবং এক্সেসিভ লোড নিতে গিয়ে সে কিন্তু কিডনি ইনজুরি হয় এবং এটা আস্তে 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 অনেকদিন যখন থাকে এটা একটা ক্রনিক কিডনি ডিজিজ মানে মানে এটা পার্মানেন্ট কিডনি ড্যামেজের দিকে চলে যায়। সেজন্য ওবেসিটি কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ দ্য কিডনি ডিজিজ। আরও আরও কিছু কিডনি ডিজিজ যেমন বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কিছু কিডনি ডিজিজ যেটা মায়ের পেট থেকে আসলে কিছু সমস্যা নিয়ে আসে, আমরা ওই যে জন্মগত বা সমস্যা বলি। আবার কিছু জেনেটিক্স অ্যাবনর্মালিটি কিডনি ডিজিজ থাকে। জন্মগত সমস্যার মধ্যে আসলে সেটা হচ্ছে যেমন কিডনিটাকে আমাদের একটা কিডনি না থাকতে পারে, অনেক সময় একটা কিডনিটা ম্যাল রোটেশন বলি আমরা, ঠিক জায়গায় না থাকে অন্য জায়গায় থাকা, অ্যাক্টোপিক কিডনি যেটা বলি। আবার কিছু জেনেটিক ডিজিজ নয়, জেনেটিক বলতে হচ্ছে যেটা আমরা অ্যাডিপিকেডি বলি আমরা, সিস্টিক ডিজিজ, এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে বংশ জেনেটিক্স ডিজিজ। এগুলোও কিন্তু কিডনি ফেলিওর জন্যও দায়ী কিন্তু লং এগুলো থাকলে কিডনি এটা কিন্তু ফ্যামিলির কিছু হিস্ট্রি থাকে ওদের এবং ফ্যামিলিতে এটা পাস করা আসলে বাচ্চা থেকে পরবর্তী প্রজন্ম চলে যায় জেনেটিক ডিজিজগুলো। এইসব কারণে আরও কিছু ডিজিজ আছে কিডনি ডিজিজ অবশ্যই আননোন ইটিওলজি, এর মধ্যে আননোন কারণ আসলে কোনো কারণ জানা যায় না। এর মধ্যে আসলে এখনও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর থাকে, যেটা আসলে আমাদের ইন্ডিয়াতে কিছু আছে এরকম, শ্রীলঙ্কাতে কিছু এরকম জিনিস আছে যে ওরা হচ্ছে আননোন কজ অফ সিকেডি বলে, আমরা অনেক সময় বলি যে কোনো কারণ জানা, তবে তখন আমরা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, চিন্তা করা হয় যে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তাকে যারা ওখানে ওই এনভায়রনমেন্টে ওই জায়গায় ইয়েতে কিডনি সমস্যা বেশি হয়, যেমন আমার শ্রীলঙ্কার একটা পার্ট এটা বেশি হয়। তো এটাকে সিকেডি উইথ আননোন ইটিওলজি বলা হয়, আননোন কজ বলা হয়। এরকম কিছু আমাদের দেশে যদিও এরকম হইতে পারে, আমাদের দেশেও কিছু এখনও ওরকম মানে ওয়েল ডিফাইন্ড কোনো মানে রুগী পাওয়া মানে এর স্টাডি নাই, এই জন্য আমরা অনেক সময় বলতে পারি না। তবে হ্যাঁ, ওয়ার্ল্ডে এখন এটা নিয়ে খুব কথা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই আননোন ইটিওলজিতে কিছু কিডনি ডিজিজ হচ্ছে। তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওরা এনভায়রনমেন্টাল, অনেক হট ওয়েদারে খুব বেশি যারা ওরা দেখা যাচ্ছে ওদের ক্ষেত্রে অনেক বেশি এক্সেসিভ সুইটিং হচ্ছে, সেই পরিমাণ ওরা পানি খাচ্ছে না, ওদের ক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে অনেক দিন ধরে এটা হইতে 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 ওদের কিডনির উপর একটা ইঞ্জুরি আছে। এই অথবা অনেক সময় কেমিক্যাল, যেমন আমাদের সেই কেমিক্যাল দিয়ে অনেক হচ্ছে যেটা আমরা বুঝতেছি না, খাবারের কেমিক্যাল, ফুডের মধ্যে নর্মাল যে আমরা যে ফ্রুটসে আছে যেগুলো সবগুলো তো কেমিক্যাল, এগুলো কিন্তু অনেকগুলো কেমিক্যাল কিন্তু নেফ্রোটক্সিটি, এভাবে কিন্তু অনেক সময় আমাদের খাওয়া থেকেও কিন্তু কিডনি ডিজিজ হতে পারে। স্যার এবার একটু মহিলাদের ক্ষেত্রে রিকারেন্ট ইউটিআই এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমরা দেখি মহিলাদের তো ইউটিআই হয়েই থাকে এবং বেশ কিছু আমরা পেশেন্ট পেয়ে থাকি যাদের রিপিটেড, হয়তো সে ট্রিটমেন্ট করাচ্ছে আবার কিছুদিন পর তার ইউটিআই, এবং পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে ইউটিআই, এই দুই বিষয়ে যদি স্যার একটু আপনি দর্শকদের বলেন। হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন, যেটা আসলে রিখানি ইউটিআই যেটা বলছেন আপনি, যে মানে ঘন ঘন ইনফেকশন, ইউরিন ইনফেকশন হওয়া, সেটা আসলে মহিলাদের ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রেও দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা ইউটিআই বলি, এটা হচ্ছে মোস্ট কমন, এটা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন। বলে যে 40% মহিলা মানে 40% মহিলার জীবনে কোনো না কোনো সময় ইউরিনারি ইনফেকশন মানে হয়, মানে যে কোনো সময় ওরা জীবনে কোনো একটা লাইফ টাইমে 40% মহিলাই ইনফেকশনে ভুগতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ওদের ইনফেকশনের কারণটা, মহিলাদের ইনফেকশনের কারণটা হচ্ছে বেশি হচ্ছে ওরা হচ্ছে একটা হচ্ছে আমাদের দেশে মহিলারা সবচেয়ে কমন যেটা হচ্ছে কি, আমাদের দেশে না ওয়ার্ল্ডের সব জায়গায় তো প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তাটা কাছাকাছি, এই জন্য হয় কি এটা তো এই জন্য পায়খানার থেকে হয়তো যে কোনো সময় জীবাণু, কারণ ওটা ওই আমাদের ওই ট্র্যাকটা খুব ইনফেক্টেড, তখন এটা প্রস্রাবের রাস্তায় চলে আসতে পারে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কি, আমাদেরকে হচ্ছে প্রস্রাবটা ধরে রাখার প্রবণতা, যেটা মহিলারা হচ্ছে আমাদের দেশে প্রস্রাব যে কোনো জায়গায় এনভায়রনমেন্টে গেলেও ওরা যে কোনো এনভায়রনমেন্টে হয়তো ওরা প্রস্রাবটা করতে পারে না, ওরকম এনভায়রনমেন্ট থাকে না, তখন ওরা হয়তো এটা হোল্ড করে ধরে রাখে অনেকক্ষণ ধরে যখন প্রস্রাব জমা রাখে, তখন ওখানে একটা ভালো 4 ঘন্টার চেয়ে যখন প্রস্রাব জমে যাবে, তখন কিন্তু ওখানে একটা ভালো একটা সুযোগ থাকে ব্যাকটেরিয়া গ্রোথ করার জন্য, তখনই কিন্তু ইনফেকশনটা হয়, এটা একটা কারণ। আরেকটা জিনিস হচ্ছে কি, মহিলাদের আরেকটা কমন হচ্ছে যে ওরা হচ্ছে আবার যে মেনস্ট্রেটিং লেডিগুলো হচ্ছে ওনাদের আমাদের যে প্যাডটা ইউজ করে অনেক সময় ইনফ্রিকুয়েন্ট যদি ইউজ করে, অনেকক্ষণ ধরে ব্লাড আসতেছে, ও ব্লাডটা জমে থাকে, অনেক সময় এটাও একটা কারণ ইনফেকশনের। আরেকটা হচ্ছে কি, ওল্ড এজে মহিলারা যখন বয়স হয়ে যায়, তখন হচ্ছে ওনাদের একটা হরমোনাল ইমব্যালেন্স হয়। হরমোনাল ইমব্যালেন্স বলতে হচ্ছে আমাদের যে যখন যে ওভারিয়ান যখন অ্যাট্রফি হয়ে যায়, তখন ওদের যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওদের এই প্রস্রাবের রাস্তায় তা একটু ড্রাই হয়ে যায় আসলে, এটা
ওখানেই কিন্তু এটা তখনও খুব ইজিলি ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। এই মহিলাদের ক্ষেত্রে এই কারণগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ যে রিকার্ন ইউটিআই হয়, মানে ইউটিআই হওয়ার প্রবণতাটা বেশি। পুরুষের ক্ষেত্রেও কিন্তু পুরুষের ক্ষেত্রে ইউটিআইটা একটু ইয়াং পুরুষের ক্ষেত্রে ভেরি আনইউজুয়াল ইউটিআই। ওল্ড এজে ইউটিআই হতে পারে, একটা হচ্ছে সেটা হচ্ছে পোস্টেটেড অ্যাংলাইজের কারণে হতে পারে। পোস্টেটেড অ্যাংলার সাথে তখন প্রস্রাবটা ক্লিয়ার হয় না, তখন প্রস্রাবের থলিতে প্রস্রাব জমে যায়, তখন এইটা একটা যখন অনেকক্ষণ স্টোর থাকে ইউরিনটা, তখন এইটা অ্যান্টিবায়োটিক ইনফেকশনে গ্রো করে। কিন্তু যখন এই মেইলে ইয়াং এজে ভেরি আনইউজুয়াল বলছি, যখন মেইলে যদি ইউটিআই হবে ভেরি অ্যালার্মিং, এটা রেড ফ্ল্যাগ সাইন বলে এটারে। ইউটিআই ইন মেইল অলওয়েজ অ্যালার্মিং, মানে রেড ফ্ল্যাগ সাইন। এটা অবশ্যই ট্রিট করতে হবে, শুধু ট্রিটমেন্ট না, এটা হচ্ছে কেন হয়েছে, এটা কোনো কারণ আছে কি না, কোনো স্ট্রাকচারাল ডিজিজ আছে কি না, কোনো কিডনির মধ্যে ইউরেটারের কোনো সমস্যা আছে কি না, পুরো পথের মধ্যে কোনো ঝামেলা আছে কি না, অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মাল আছে কি না, এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। মেইল ইউটিআই অলওয়েজ অ্যালার্মিং। গত 10 বছরের তুলনায় আমরা দেখছি ক্রমশই সিকেডি পেশেন্টের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ক্রমান্বয়ে শুধু কিডনি রোগীর সংখ্যা, ডায়ালাইসিস লাগছে এবং রোগী মৃত্যুর হারও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই যে কিডনি রোগী এত বেড়ে যাচ্ছে, এর থেকে পরিত্রাণের কি উপায়, কিভাবে সবাই সুস্থ থাকবে, এই নিয়ে যদি একটু আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, আমি আগে একটু ইনফরমেশন দিছিলাম যে আসলে আমাদের দেশে এবং ওয়ার্ল্ডে হচ্ছে 23%, আসলে অ্যারাউন্ড 23% হচ্ছে কোনো না কোনোভাবে কিডনি ডিজিজে ভুগতেছে ওয়ার্ল্ডে। আর আমাদের দেশে এটা 15 থেকে 18%-এর মতো কোনো না কোনোভাবেই কিডনি ডিজিজে সাফার করতেছে। তো কিডনি ডিজিজে সাফার কী বলতে যে কী কারণে প্রতিষেধক না প্রতিরোধ, না, মানে এই যে সিকেডি বেড়ে যাচ্ছে, এটা থেকে কিভাবে মানুষ একটু মানে এটাকে প্রতিরোধ করা যায়, মানে কিভাবে? কিডনি ডিজিজ কী হ্যাঁ, বোঝে। কিডনি ডিজিজ। তো এই বললাম যে আমাদের দেশে 18 থেকে অলমোস্ট 15 থেকে 18% কিডনি ডিজিজ এ ভুগতেছে। এখন তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই যে ভুগতেছে, এই ভোগার মধ্যে হচ্ছে 60-70% মানুষ জানেই না যে ওনার কিডনি ডিজিজ আছে। তার মানে বললাম যে 60-70% পেশেন্টের ক্ষেত্রে কোনো সিমটমই আসে না, সেই জানেই না তার কিডনি ডিজিজ আছে। এই জন্য ওদের ক্ষেত্রে প্রিভেনশনটা আসলে আমাদের ক্ষেত্রে ওই সময় ক্ষেত্রে আমাদের ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারের মধ্যে হচ্ছে কি স্ক্রিনিং প্যাকেজ। স্ক্রিনিং প্যাকেজটা হচ্ছে এই যে মানে যাদের, যেমন আমরা জানি যে কমন কজ হচ্ছে ডায়াবেটিক, হাইপারটেনশন, এগুলো কমন কজ এই দুইটা। এই যে আর একটা ওবেসিটি বলছি আমি, যেটা স্থূলতা। যেমন যারা ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে ওদের ক্ষেত্রে বলছে যে আপনি রেগুলার বেসিসে রেনাল ফাংশনটা অ্যাসেস করতে হবে। যেমন গাইডলাইনেই আছে, যেমন যাদের ডায়াবেটিস যদি টাইপ 1 ডায়াবেটিস হয়, বলে যে ডায়াবেটিসে ডায়াগনোস করার পর থেকে প্রতি যখনই টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোস হবে তখনই কিন্তু আমার রেনাল ফাংশন অ্যাসেস করতে হবে। এবং বলে যে তারপরে প্রতি বছর অ্যানুয়ালি কিন্তু ওর রেনাল ফাংশন যদি নর্মাল থাকার পরও প্রতি বছরেই কিন্তু কিডনি ফাংশনটা অ্যাসেস করতে হবে। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বলছে যদি 5 বছর যখন ডায়াবেটিসের ডিউরেশন হবে, সময় হবে, 5 বছর যখন ডায়াবেটিস অতিক্রম করবে ওই রোগী, ওনাকে প্রতি বছর ওনাকে চোখ টেস্টের সাথে কিডনি টেস্টটা করে স্ক্রিনিং টেস্ট করতে হবে। তখনই স্ক্রিন টেস্ট করলে আমরা আর্লি স্টেজ অফ কিডনি ডিজিজটা ধরতে পারবো। তখনই আমরা কিন্তু তখন আমরা যে এটা প্রোগ্রেশনটা হেল্প করতে পারবো, স্লো করতে পারবো, ডিলে করতে পারবো। আরটা হচ্ছে এটা কিন্তু কি ডায়াবেটিসের। প্রেশারের ক্ষেত্রে হচ্ছে কি সাধারণত প্রেশার মানুষের আমরা রেগুলার বেসিসে প্রেশার মাপতে হবে। 6 মান্থ অ্যাডাল্ট যখন হবে, 18 বছরের পরে যখন হবে, 6 মান্থ 8 মান্থ 6 মান্থই আমরা অনেক সময় প্রেশার রুটিন চেক আপ করতে হবে। আর যারা প্রেশার নর্মাল মানুষের, আর যারা প্রেশার থাকবে ওদের ক্ষেত্রেও ইনিউয়ালি কিন্তু 6 মান্থ টু অনেক সময় ইনিউয়ালি বলে, এটা প্রেশার রেনাল ফাংশনটা অ্যাসেস করে যেতে হবে। কারণ প্রেশার আপনি মনিটর করলেন, প্রেশার ভালো আছে, কিন্তু সবসময় তো আর 24 ঘন্টা মনিটর করা যায় না, যে কোনো শ্যুট করতে পারে। যখনই প্রেশার শ্যুট করবে তখনই কিন্তু কিডনি ইঞ্জুরি হবে। তো এটা আস্তে আস্তে যখন এরকম আনকন্ট্রোল প্রেশারের দিকে যাবে তখনই কিন্তু ওনার কিডনিটা ড্যামেজ হবে। সেই জন্য প্রেশারের রোগীকে অবশ্যই রুটিনলি এই 6 মান্থলি কিডনি ডিজিজের কিডনি ডাক্তারের কাছে যেতে হবে না, কিন্তু কিডনির যে পরীক্ষা আমরা সবাই জানি, একটা প্রস্তাব ইউরিনারি, একটা সিরাম ক্রিয়েটিনিন করে রাখা, যে অথবা কোনো আল্ট্রাসাউন্ড করে দেখা কিডনিটা কী অবস্থা, এই দুইটাই বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের যে মানে ওজন, যারা ওজন এখনও বাড়া নাই, ওজনের যারা, ওদেরকে অবশ্যই একটা রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ করে ওজনটাকে সবসময় একটা এইজ এবং ওজনের সাথে যে একটা সামঞ্জস্যটা ওটা আনতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এটা শুধু যে আবার নর্মাল পেশেন্ট যারা
কিডনি ডিজিজ নাই, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, ওদের কিন্তু রেগুলার এক্সারসাইজ কিন্তু কিডনিটাকে আমাদের ভালো রাখবে। আর একটা হচ্ছে কি খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্রিন ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খুবই ইম্পর্টেন্ট, কিডনির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ফ্রেশ ভেজিটেবলগুলো আমাদের সবসময় ফ্রুটসগুলো খেতে হবে, ডেলি অন্তত একটা ফ্রুটস খেতে হবে। আর একটা হচ্ছে রেগুলার বেসিসে পানি খাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি হ্যাঁ, পানি অনেক সময় পানি নিয়ে অনেকগুলো ইয়ে আছে, আমরা অনেক সময় পানি খাই, তবে একটা মানুষের মিনিমাম, একটা মানুষের 60 to 70 কেজি মানুষের অবশ্যই 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। এই পানি খাওয়াটা, আর যারা এটা হচ্ছে যারা আমরা কায়িক শ্রম কম করি, যেমন যারা অফিস ওয়ার্কার বা যারা ঘরের ভিতরে কাজ করে, ওদের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে। কিন্তু যারা ঘরের বাইরে যায়, হট ওয়েদারে কাজ করে, হেভি এক্সারসাইজ করে, একটু ডেলি ওয়ার্কার, ইভেন খেলোয়াড়রা যারা মাঠে থাকে, ওদের ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা 3 লিটার বা এর চেয়ে বেশি দিতে হবে, কারণ ওদের যে অতিরিক্ত পানি চলে যাচ্ছে ওটা কিন্তু পূরণ করতে হবে। এটা আর একটা জিনিস হচ্ছে কি, তাহলে পানি, কারণ পানি যখন কমে যাবে শরীরে তখনই কিন্তু পানির তাত্ত্ব, তখনই কিডনি ইনজুরি হবে। এই জন্য হাইড্রেশনটা, মানে পানি পান করাটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে কি, পানির ক্ষেত্রে আরেকটা আমি মিসনোম, যেটা অনেকে হয় যে পানি অনেক পানি খান, প্রচুর পানি খান, এইটা আর একটা জিনিস হচ্ছে কি, প্রচুর পানি বলতে আমি 3-4 কেজি পানি খাবেন, লিটার পানি খাবেন, এইটা আসলে অনেক ক্ষেত্রে খারাপ ইফেক্ট করতে পারে। যদিও এটা আমাদের মানুষরা বুঝতে চাইবে না, হয়তো বুঝবে না, সেটা হয়তো আমরা মেডিকেল সায়েন্সে যারা আছে ওরা বুঝি যে অনেক সময় যখন অতিরিক্ত পানি খায় তখন শরীরে লবণের তারতম্যতা বেড়ে যায়, লবণটা সাডেনলি লবণটা কমে যায়, কনসেন্ট্রেশনটা কমে যায়, এবং লবণ যখন কমে যায় তখন কিন্তু ব্রেনের ইফেক্ট বা অন্য কোনো ইফেক্ট, অন্য ইফেক্ট হতে পারে। এই জন্য আমাদের ক্ষেত্রে পানিটা অনেক বেশি, প্রচুর পানি খান ঠিক আছে, কিন্তু এটা একটা আপনার সেটা হচ্ছে আপনার কাজের, আপনি কোন পরিধি কাজ করতেছেন, কোন লেভেলে কাজ করতেছেন, লেভেল অফ ওয়ার্ক যেটা বলি আমরা, যেটা আপনি কি, এটা কি সিডেন্টারি ওয়ার্কার, আপনি কি অফিস ওয়ার্কার, নাকি আপনি হেভি ওয়ার্কার, ওই ক্ষেত্রে হিসাব করে কিন্তু আপনাকে পানি খেতে হবে। তো অ্যাভারেজ একটা মানুষ 2.5 থেকে 3 লিটার পানি খাইতে হবে। আর এই পানি খাওয়াটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে ধূমপান বর্জন করা, ভেরি ইম্পর্টেন্ট। ধূমপান বর্জন করলে কিডনির যে ব্লাড সাপ্লাই, এটা কিন্তু ধূমপানে কিন্তু ব্লাড সাপ্লাই কমায় দেয়। এই জন্য ধূমপান সরাসরি কিডনি ডিজিজের সাথে রিলেটেড। কিন্তু ধূমপান কিন্তু অনেক কিছু ডিজিজ করতে পারে, যে ক্যান্সার করতে পারে, সেটা ফুসফুসের ক্যান্সার, ইভেন ব্লাডের ক্যান্সার করতে পারে। এই জন্য বলতেছি কি, আমার শুধু এটা ছাড়াও কিন্তু কিডনির ক্ষেত্রে ধূমপানের একটা রিলেশন হচ্ছে, কিডনি ব্লাড ফ্লো কমায় দেয়। জন্য অনেক সময় যারা ক্রনিক ধূমপান, ওদের ক্ষেত্রে কিডনি ডিজিজ করতে পারে। ধূমপানটা বর্জন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে মহিলাদের বিষয়, প্রস্রাব ধরে রাখার প্রবণতা কমাই দিতে হবে, রেগুলার বডিং অফ ইউরিন করতে হবে, ইনফেকশনটাকে, যদি ইউরিনারি ইনফেকশন হয়, ঘন ঘন ইনফেকশন, এটা খুব ক্লোজলি ডাক্তারের কাছে থাকতে হবে এবং এটার প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে আর্লি যে কিছু ডিজিজ আছে, যে বাচ্চাদের ডিজিজগুলো, যেগুলো হচ্ছে বাচ্চাদের অনেক সময় জন্মগত সমস্যা নেই, কিডনি ডিজিজ নিয়ে আসে, এগুলো হচ্ছে আর্লি ডিটেকশন করে আর্লি মেজার নিতে হবে। এক্ষেত্রে অনেক বাচ্চা কিডনি ডিজিজ থেকে, ক্রনিক কিডনি ডিজিজ থেকে বেঁচে যাবে। স্যার, আপনি তো অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সাথে অনেকদিন ধরেই আছেন। আমাদের এখানে কিডনি রোগীদের জন্য কি কি ধরনের সেবা প্রদান করে থাকা হয়ে থাকে, সেই ব্যাপারে একটু ব্যাখ্যা আমাদেরকে বলেন। হ্যাঁ, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আমি অনেকদিন ধরে আছি এখানে। এখানে আসলে আমরা আসলে কিডনি ডিজিজের রোগীদেরকে আহ, দুই ধরনের সেবা। একটা হচ্ছে কি, আমরা ওপিডি, যেমন প্র্যাকটিসিং যে আউটডোর সেবাটা দিই, যে আমরা যা প্রতিদিনই দেওয়া, শুক্রবার ছাড়া বা হলিডে অন্য দিন সরকারি বন্ধ ছাড়া। আর একটা হচ্ছে কি, ইনডোর সেবাটা আমরা দিচ্ছি। ইনডোর সেবা বলতে আমরা ভিতরে আমার কিডনি রুগীর ভর্তি, জটিল কিডনি রুগী যারা ভর্তি দরকার, ওদেরকে ভর্তি দিয়ে সেবা দিচ্ছি। এর সাথে সাথে যাদের ডায়ালাইসিস লাগবে, ওদের ডায়ালাইসিস সেবাটাও দিচ্ছি। আমাদের ক্ষেত্রে ডায়ালাইসিসের যেটা চিটাং শহরে আসলে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে কিন্তু প্রথম হসপিটাল না, যেটা আমার যতগুলো ডায়ালাইসিসের মডেলিটিস আছে আসলে ওয়ার্ল্ডে, অলমোস্ট সবই এখানে আছে। এর মধ্যে যেমন নর্মাল যে ডায়ালাইসিস, এটা তো সব জায়গায় এটা হয়, যেটা স্ল্যাট ডায়ালাইসিস যেটা বলি। স্ল্যাট বলতে হচ্ছে যেটা আমার নর্মাল পার্সন, যেগুলো নর্মাল মানুষ কিডনি ডিজিজ, ওরা তো নর্মাল ডায়ালাইসিস নেয়। কিন্তু যখন যাদের একটা ক্রিটিক্যাল কিডনি ডিজিজ থাকে, কিডনি রুগী থাকে, যেমন ওদের প্রেশার কম, শকে রোগী, আইসিইউতে ভর্তি বা এইচডিইউতে ভর্তি, নর্মাল মেশিন দিয়ে ডায়ালাইসিস করতে গেলে রুগী খারাপ হচ্ছে, ওদের ক্ষেত্রে কিন্তু স্ল্যাট ডায়ালাইসিসটা, স্লো মোশন ডায়ালাইসিসটা আমরা সাস্টেন লো ভিজি ডায়ালাইসিস বলি, ওটা দিই আমরা। ওটা কিন্তু প্রথমে চিটাঙে এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে কিন্তু মানে আমরা শুরু করছি। আর এরপরে আমরা সিআরআরটি বলি আমরা, যেটা কন্টিনিউয়াস রান রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা চিটাঙের মধ্যে আমরাই সেবাটা প্রদান করি। সেটাও ক্ষেত্রে হচ্ছে এরকম যে একটা আইসিইউতে ল্যাপটপের রুগী,
ওনাদের যাদের প্রেশারটা অলমোস্ট আনস্টেবল, রেকর্ড একদম 90-60 রেকর্ড করা আছে, অনেক কম প্রেশারে রোগী, ওদের ক্ষেত্রে কিন্তু এই ডায়ালাইসিসটা 24 ঘন্টা ডায়ালাইসিস। আবার কিছু কিছু ডায়ালাইসিস আছে যেটা আমরা তো সাইটোসফট ডায়ালাইসিস একটা দিচ্ছি, সেটা হচ্ছে যারা সেপসিসের রোগী, সেপসিসের মধ্যে যারা খুবই খারাপ হচ্ছে ওদের ক্ষেত্রে আমরা সেপসিসের যে জীবাণুগুলো বের করার জন্য অ্যান্ডোটক্সিনগুলো বের করার জন্য আমরা একটা আলাদা একটা ডায়ালাইসিস, সাইটোসফট ডায়ালাইসিস এটাও দিচ্ছি। ডায়ালাইসিস ছাড়াও ডায়ালাইসিস যত রকম ডায়ালাইসিস দেওয়ার জন্য যেমন যেমন ক্যাথেটার করতে হয়, ফিস্টুলা করতে হয়, এই যে পার্মানেন্ট ক্যাথেটার, ফিমোরাল ক্যাথেটার, এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস 24 ঘন্টা এই সেবাটাগুলো দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে কিডনি বায়োপসি, কিছু কিছু কিডনি ডিজিজে কিডনি বায়োপসি করতে হবে। আমাদের এখানে কিন্তু কিডনি বায়োপসিও কিন্তু আমরা অনেকগুলো করছি, এখনও রেগুলার বেসিসে হচ্ছে। আর সামনে এটা আপনারা জেনে খুশি হবেন বা জনগণরাও খুশি হবে যে আমরা আসলে এখন একটা প্ল্যানে যাচ্ছি যে আমাদের একটা ভীষণ যেটা হচ্ছে, আমাদের একটা টার্গেট হচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট করা। কারণ কিডনি ডিজিজের আলটিমেট ট্রিটমেন্ট কিন্তু রেনাল ট্রান্সপ্লান্ট। আমরা এটার জন্য একটা প্রক্রিয়াতে আসি আসলে। আমরা হয়তো সামনে খুব শীঘ্রই এটা আমরা শুরু করার প্ল্যান করতেছি ইনশাল্লাহ। ডায়ালাইসিস যে স্যার আমাদের এখানে হয়, কিরকম খরচ পড়ে বা কোন ধরনের রোগী কিভাবে কতটা আনুমানিক ডায়ালিসিস লাগতে পারে সপ্তাহে, এইগুলো নিয়ে যদি স্যার ডায়ালিসিস রোগীদের জন্য আপনি কোনো ইনফরমেশন দিতেন, কোনো তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করতেন। ডায়ালাইসিসের রোগী সম্পর্কে তথ্য অবশ্যই জরুরি। অনেক রোগী আসলে ডায়ালাইসিস শুরু করার প্রথম কথা হচ্ছে ডায়ালাইসিস শুরু করলে এটা হচ্ছে কমন প্রশ্ন, স্যার কতদিন দিতে হবে ডায়ালাইসিস? এটা কি আসলে আমাকে 5টা দিলে হবে, 2টা দিলে হবে, নাকি আমাকে আরও বেশি দিতে হবে, নাকি সারা জীবন দিতে হবে? এইটা একটা ওদের একটা কমন প্রশ্ন। আর একটা হচ্ছে এই প্রশ্নটার উত্তরটা আমি প্রথমে দিই, সেটা হচ্ছে কি, সাধারণত কিডনি ডিজিজ 2 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা আমরা বলি ক্ষণস্থায়ী বা অল্প সময়ের জন্য কিডনি বিকল হওয়া। আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা পার্মানেন্ট কিডনি ডিজিজ বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বলে আসলে। তো যদি অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, ওদের ক্ষেত্রে যদি আমার ডায়ালাইসিস লাগে, সাধারণত অ্যাকিউট কিডনি সব রোগী ডায়ালাইসিস লাগে না, যারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যেটা ওরা ডায়ালাইসিস লাগবেই, ওদের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা যতক্ষণ পর্যন্ত ওর কিডনি ডিজিজ যে কারণে হয়েছে, যেমন ডায়রিয়াতে হয়েছে কিডনি ডিজিজ হতে পারে, বমি হয়ে, অনেক বমি হয়ে, পারসিস্টেন্ট বমি হয়ে অনেক সময় কিডনি ফেলি হতে পারে, আবার অনেক সময় নিউমোনিয়া হয়ে এটা কিডনিতে আঘাত করতে পারে, অনেক সময় কিডনি ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস হয়ে কিডনির ইনফেকশন হয়ে কিডনির ফেলিয়ার হতে পারে। ওই শর্ট টার্মের জন্য, যে অল্প সময়ের জন্য কিডনি ইনজুরি হবে, ওদের যখন প্রাইমারি ডিজিজটা বা প্রথম রোগটা যে কারণে কিডনির সমস্যা হয়েছে ওটা যদি ভালো হয়ে যায়, পরে ওদের কিন্তু আর কিডনির প্রবলেমটা থাকে না, ওদের কিডনিটা ইম্প্রুভ করে যায়। এবং এইসব রোগীর ক্ষেত্রে যখন ডায়ালিসিস লাগবে, তখন দেখবেন যদি কিডনিটা ওই প্রাইমারি ডিজিজটা যখন ইম্প্রুভ করে যাবে, তখন কিডনির ফাংশনটা ইম্প্রুভ করে যাবে, তখন কিন্তু আর ডায়ালিসিস লাগবে না। তখন আমরা ওইসব ক্ষেত্রে রোগীদের হয়তো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা ডায়ালিসিস করে আমরা এটা ইম্প্রুভ করে যাই। তো আর যারা ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা, আমরা দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা বলি যখন কিডনি ডিজিজটা ক্রনিক হয়ে যায়, 3 মাসের চেয়ে বেশি যখন পারসিস্ট করে, ওদের ক্ষেত্রে যদি দেখি যে এবং এই কিডনির সমস্যা এবং বাড়তে বাড়তে একটা লেভেলে চলে যায়, যে লেভেলে আসলে আমাদের ডায়ালাইসিস করতে হবে, ওই সময় গিয়ে কিন্তু আমাদের ডায়ালাইসিস ওদের ক্ষেত্রে কিন্তু ওরা ব্যাক করে না আসলে। তখন তো ওরা তো আসলে অনেক দিন ধরে সাফার করতেছে, এই জন্য ডায়ালাইসিসটা একদম 3-4টা ডায়ালিসিস দেওয়ার পর হয়তো কিডনি কমে আসবে, কিন্তু যখন ডায়ালাইসিসের মাঝখানে গ্যাপ থাকবে 2 দিন 3 দিন, তখন কিডনি পয়েন্ট আবার বাড়বে। কারণ এটা তো কিডনির ফাংশনটা, আমরা ডায়ালাইসিসটা হচ্ছে একটা রিপ্লেসমেন্ট থেরাপি, ওর কাজটা ময়লাটা আমরা বের করতেছি, এটা কিন্তু কিডনিটাকে ভালো করে দেওয়া না, কিন্তু এটা হচ্ছে ময়লাটা বের করে দেওয়া। এই জন্য যারা ক্রনিক কিডনি ডিজিজে ভোগে ওদের কিন্তু ডায়ালাইসিসটা আমাদের লং টার্ম লাগবে, ইভেন লাইফ লং লাগে, ওদের যতদিন লাগে, যতদিন ওরা হয়তো বেঁচে থাকে। তো এইটা আসলে তো এখন অনেকেই প্রশ্ন করে, তখন বল স্যার তাহলে আমার সারা জীবন ডায়ালাইসিস করে যাবো, এটা কিডনি? আসলে ডায়ালাইসিস সারা জীবন করে যেতে হবে যাদের ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ, নট অ্যাকিউট। যারা হঠাৎ করে হয়েছে ওরা 2টা 3টে দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। এবং অনেকে তখন প্রশ্ন করে, স্যার আমার মুখের আমার একটা আত্মীয় 4টা করে, ওরা এখন আর লাগে না, ওই ওনার কিডনির সমস্যা হয়েছে অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা ভালো হয়ে গেছে বলে হয়তো লাগবে না। আর এবং তখন এইসব রোগীর ক্ষেত্রে যারা ক্রনিক কিডনি ডিজিজ, ওদের ক্ষেত্রে আমাদের বলতে হয় বা আমরা বলি যে সাধারণত যেটা আপনাদের ডায়ালাইসিস ছাড়া কিডনিটা ভালো করার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনি একটাই করতে হবে, সেটা হচ্ছে আপনার ট্রান্সপ্লান্ট করলে আপনার ডায়ালাইসিস আর লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আপনি অনেকগুলো ডায়ালাইসিসের কথাই বললেন, তার মধ্যে স্লেট ডায়ালাইসিস একটা খুব অন্যতম উপকারী একটা ডায়ালাইসিস যদি আমরা বলে থাকি। এই ধরনের আরো বিভিন্ন ডায়ালাইসিস আছে যেগুলো বাইরে হয়তো এই মুহূর্তে অ্যাভেলেবেল না, আমাদের এখানে অ্যাভেলেবেল, এবং আরো অনেক সুযোগ সুবিধা অ্যাভেলেবেল আছে।
তো রোগীরা স্যার কেন এই ধরনের সেবাগুলোর জন্যই কি আমাদের এখানে মানে আসবে, বা ডায়ালাইসিস ডিপার্টমেন্ট আমরা কিভাবে হেল্প করতে পারি, তারা কি কি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে আমাদের এখান থেকে সেবা দিতে, সেই ব্যাপারে যদি একটু বলেন। অবশ্যই হ্যাঁ, আমাদের এখানে আসলে আমি আপনাকে যে একটু আগে বললাম যে এখানে আসলে ওয়ার্ল্ডের অলমোস্ট সব মডালিটিস অফ ডায়ালাইসিস এখানে হয়। সেজন্য এইটা ওয়ার্ল্ড ক্লাস ডায়ালাইসিস সেন্টার আসলে যেটা বলা হয়। এখানে আপনার 24 ঘন্টার ডক্টর খাবারের যেটা বলি, এটা সব হাসপাতালে অ্যাভেলেবেল না। কারণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ ডায়ালাইসিস যে কোনো সময় খারাপ হতে পারে, সুগার বল করতে পারে, প্রেশার বল করতে পারে। এই 24 ঘন্টা ক্লোজ সুপারভিশন আমাদের মেডিকেল অফিসার থাকে, ইভেন কনসালটেন্ট রাউন্ড দেয়, আমি রাউন্ড দিই প্রতিদিন। তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্টটা হচ্ছে কি, আমাদের একটা আরও প্ল্যান যেটা মানে ওয়াটার, এটা কিন্তু খুব ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আরও প্ল্যান, পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটা। সেটা ওই জন্য অলমোস্ট এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেলে যে ডায়ালিসিস ক্রাইটেরিয়া, সব ক্রাইটেরিয়া কিন্তু অলমোস্ট ফুলফিল করে। আর সেজন্য আমি বলবো যে রুগীরা এখানে আসুক। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে অলরেডি আমাদের যে হাসপাতাল অথরিটি আর একটা অফার, ভালো একটা অফার দিচ্ছে, সেটা হচ্ছে 11+1 অফার। সেটা হচ্ছে যদি কেউ 12টা ডায়ালাইস করে একটা ডায়ালাইসিসের ফ্রি পাবে। তো এটা আমার মনে হয় এইটা জনগণের জন্য একটু মানে স্বচ্ছন্দ হবে, যে ওরা আসার জন্য একটু সাহস করবে। কারণ ডায়ালিসিস অলওয়েজ তো যে কোনো জায়গায় ডায়ালিসিস আসলে ব্যয়বহুল। প্রত্যেকটা রোগীর জন্য ডায়ালিসিসটা আসলে কষ্টদায়ক, টাকা পয়সা ইকোনমিক্যালি। কারণ একটা ডায়ালাইসিসের রোগী এমন না যে একদিন দুদিন ডায়ালিসিস, এটা ক্রনিক্যালি করে যেতে হয়। পরিবারের উপর একটা ভাড়া, একটা কষ্টদায়ক বিষয়। সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়, কষ্ট হয় রুগীর অ্যাটেন্ডেন্সের, তারপরে ওদের টেনশন, মানসিক একটা টেনশন থাকে, টাকার তো একটা ফ্যাক্টর থাকেই। সেজন্য এরকম একটা সুযোগ দিছে, এটা হয়তো মের 1 তারিখ থেকে আসলে অ্যাপ্লিকেবল হয়েছে। তো আমার মনে হয় এটা একটা ভালো সুযোগ, অনেকেই চাইলে এটা হয়তো নিতে পারে, লুফতে দিতে পারে। আর কিন্তু ডায়ালাইসিসের সেবা সম্পর্কে কম্প্রোমাইজ ওনারা মানে আমরা করি না আসলে। ডায়ালাইসিসের সেবাটা সেই আগের মতো ইনশাল্লাহ আছে, এবং ওয়ার্ল্ডের আপনি চাইলে এটা ওয়ার্ল্ডে অলমোস্ট যে কোনো ডায়ালিসিস সেন্টারের সাথে কম্পারেবল আসলে। কারণ আমার অনেক রুগী এখান থেকে আমেরিকা যাচ্ছে, বা আমেরিকার কিছু রুগী টেম্পোরারি আমাদের এখানে করে। তো ওরাও নিজেরাই, আমরা ফিডব্যাক নিই যে আসলে কীরকম, অলমোস্ট দেখা যায় অলমোস্ট সেমিলার। ওরা নিজেরাই বলে যে হ্যাঁ, ভেরি গুড ডায়ালাইসিস সেন্টার আসলে। সেজন্য আসলে সেবাটা আসলে কখনো কোনো সময়ই আসলে কম্প্রোমাইজ করা হয় নাই অ্যাপোলো ইম্পেরিয়ালের। সো আমি বলবো যে আসলে এটা সেবা দিচ্ছে, সাথে একটা সুযোগ আসছে প্যাকেজের, তাহলে আপনারা হয়তো যারা ডায়ালাইসিস রেগুলার নেয়, যারা অ্যাফোর্ড করতে পারে, আমার মনে হয় ওরা একটা সুযোগটা নিতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং এত সুন্দর ক্লিয়ারলি আমাদেরকে নেফ্রোলজি রোগের কিছু সম্পর্কে বলে আমাদের দর্শকদেরকে সাহায্য করার জন্য আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে দর্শকদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি আজকের জন্য। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিশেষজ্ঞ ডক্টরের সাথে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।